হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গল্প কথা। আজকের এপিসোডে রয়েছে তিনটি ঘটনায় কিন্তু বেশ ভয়ের। তিনটি ঘটনায় একজন পাঠিয়েছে এবং তিনি ঘটনাগুলি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ব। ঘটনা যাওয়ার আগে বলতে চাই, যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্প কথার পাশে থাকো। প্রথম যে ঘটনাটি আছে বেহালার থেকে, লিখেছে অর্ক চ্যাটার্জি। তিনি যেভাবে লিখেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। ঘটনাটি লিখতে গিয়ে এখনো আমার সর্বাঙ্গ কেঁপে উঠছে, লেখার গতি থেমে যাচ্ছে। আজ আমি যখন লেখকের জায়গায় আর আপনারা আমার মতো সেই অবিশ্বাস্য পাঠক, তখন বারবার ভাবতে হচ্ছে এই একান্ত নিজস্ব গা শিউরান অভিজ্ঞতাটা কি আমি আপনাদের দিতে পারবো কি পারবো না। এখন যে ঘটনাটি বলবো সেটা ঘটেছিল আমাদের সংসারে চারজনের। আমি, আমাদের দুই ছেলে আর স্ত্রী উর্মিলা, যে আবার আমারই ব্যাচমেট। সে একজন সরকারি চাকরিতে, আমি ব্যাংকে কাজ করি। যা মাইনে পাই তাই দিয়েই দুজন মিলে দিন গুজরান করি। দিনের শেষে আক্ষরিক অর্থেই আমরা বেদম ক্লান্ত থাকি। আমাদের দুজনেরই দিনের সবচেয়ে আরামের সময়টা হলো যখন রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে নিজের বিছানায় পাশাপাশি গা এড়িয়ে দিই। এটাই আমাদের একান্তই নিজ সময়। আমার স্ত্রী ফেসবুক লগ ইন করে আর আমি নোটপ্যাডে কিছু লেখার চেষ্টা করি। এরপর স্নায়ু শীতল হয়ে এলেই ঘুমিয়ে পড়ি। উর্মিলা অবশ্য আরেকটু জাগে, তাই কখনো কখনো আমি জেগে গেলে দেখি ওর বুকের ওপর মোবাইলটি পড়ে আছে আর ও অগরে ঘুমাচ্ছে। মোবাইলটা একপাশে সরিয়ে রেখে আমি আবার ঘুমিয়ে পড়ি। জুলাইয়ের 22 তারিখ, এরকমই এক বর্ষণমুখর রাতের ঘটনা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তারিখটা স্পষ্ট মনে আছে, কারণ সেদিন আমার ছোট ছেলের জন্মদিন ছিল। আমি সেদিন কেমন যেন একটু বেশি ক্লান্ত ছিলাম, তাই আর মোবাইল চালাইনি। ঘুমিয়ে গিয়েছিলাম 10টা নাগাদ। পাশে উর্মিলা চ্যাটিং করছে। আমি আধ ঘন্টা কি 45 মিনিট ইন্টারনেট সার্ফিং করে সেও ক্লান্ত হয়ে গেছে। তাও আমি ওকে একবার জিজ্ঞাসা করলাম, ঘুমাওনি তুমি এখনো? উর্মিলা উত্তর দিল, এই তো আরেকটু পর ঘুমাচ্ছি। আমি আর কিছু না বলে ওপাশ ফিরে ঘুমিয়ে গেলাম। 5 মিনিটের মধ্যেই উফ, কি ভয়ঙ্কর একটা স্মৃতি। আমার পিঠের মাঝখানটা এখনো শিরশির করছে। আমার আবার রাতে কয়েকবার ঘুম ভাঙে। সেই রাতে আন্দাজ ঘন্টা দুয়েক পর ঘুমটা হঠাৎই ভেঙে গেল। শোয়ার আগে 2 গ্লাস জল খেয়েছিলাম, সেটাই এখন তল পেটে চাপ দিচ্ছে। আমি উঠে টয়লেটে গেলাম। এখানে বলে রাখি, রাতে আমি টয়লেটের দরজা সাধারণত বন্ধ করি না। টয়লেট করার পরে আমি ঘুরে তাকাই আয়নার দিকে। আয়নাটা এমন জায়গায় লাগানো যে দরজা খোলা থাকলে বিছানায় পায়ের দিকের জায়গাটুকু দেখা যায়। অন্ধকার বেডরুমে টয়লেটের আলো তেসরা করে পড়েছে, আর আমি সেই আলোতে দেখলাম এক নারী মূর্তি ওই অন্ধকার জায়গায় দাঁড়িয়ে এক দৃষ্টে আয়নার মধ্যে দিয়ে আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। গাঢ় একটা কাপড়, অনেকটা ম্যাক্সির মতো কিছু পরা, চুলগুলো মাথার উপর চূড়ো করে বাঁধা, আর সবচেয়ে আশ্চর্য, চোখ দুটো যেন দুটো সাদা আলোর বিন্দু। এক মুহূর্তে ওই পুরো ছবিটা আমার মাথায় গেঁথে গেল। অস্বীকার করব না, বুকটা ধড়াস করে উঠেছিল। তারপর মনে হলো হয়তো আমার স্ত্রী উঠেছে টয়লেটে যাবে বলে, আর আমি ডরতে অন্য কিছু মনে করেছি। আমি মুখ ফিরিয়ে নিলাম, কারণ ততক্ষণে ভয়টা কেটে গেছে। টয়লেটের কাজ শেষ করে বের হয়েই আমি অবাক, কোথায় কি? ও তো মশারির ভেতরে। আমি বেশ অবাক হয়ে গেলাম। তারপর আস্তে আস্তে মশারির মধ্যে ঢুকে ওর গায়ে হাত রাখলাম। অদ্ভুত ব্যাপার, এত গাঢ় ঘুমে নিমগ্ন একজন মানুষ। আমি ওর গা ধরে একবার নাড়া দিলাম। এবার আমি দ্বন্দ্বে পড়ে গেলাম। কি দেখলাম? স্পষ্ট দেখেছি তা বলবো না, তবে দেখলাম তো কিছু একটা।
তবে কি ঘুম চোখে আলো আঁধারির তে কিছু ভুল দেখেছি? আমি হনুমান চাল্লিশা আওড়ে বইয়ের গা ঘেঁষে শুয়ে পড়লাম আবার। ঘুম আসতে সময় লাগলো না। কতক্ষণ এভাবে কেটে গিয়েছে টের পাইনি। অসহ্য একটা পচা গন্ধে ঘুমটা ফের একবার ভেঙে গেল। কোথা থেকে আসছে এরকম গন্ধ? যেন পচে যাওয়া রক্ত মাংস পড়ে আছে পুরো ঘর জুড়ে। এবার দেখলাম পাশে তো উর্মিলা নেই। কোথায় গেল সে? তাকিয়ে দেখি বেডরুমের দরজাটা খোলা। আমাদের বেডরুমের পরেই ডাইনিং, তার সাথে ডাইনিং রুম, আর পাশের রুমে আমার 2 ছেলে ঘুমায়। ওদের রুমে ডিম লাইট চলছে। দরজাটা খোলা বলেই ডাইনিং রুমটা অতি আবছা আলোকিত হয়ে আছে। আমি খোলা দরজাটা দিয়ে দেখলাম আমার স্ত্রী যেন ডাইনিং রুমের অন্ধকারে হেঁটে গেল। আমি খুব অবাক হইনি, কারণ ও মাঝে মাঝে ড্রয়িং রুমের সোফায় গিয়ে শুয়ে নেট চালায় ঘুম না আসলে। আজ আমার ভয় লেগেছে একবার, তাই একা থাকতে সাহস হলো না। আর একটা কথা বলে নিচ্ছি, আমাদের ফ্ল্যাটের আশপাশ থেকে একদম আলো আসে না, তাই মোটামুটি ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে। আমি ঘুম ঝুঁকিয়ে ডাইনিং রুমে গেলাম। দেখি কোণের সোফাটায় ও বসে আছে। অন্ধকারে অবায়কটা বোঝা যাচ্ছে। আমি ডাকলাম, কি গো, এত রাতে এখানে এভাবে বসে আছো কেন? ও উত্তর দিল না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো মনে হলো। আমি ওর পাশে বসলাম। পচা গন্ধটা আবার নাকে লাগলো। আমি ওকে কিছু বলতে গেলাম, কিন্তু এবারও সে নিশ্চুপ। ধুর বলে আমি ওর হাতটা ধরলাম। উফ, এত ঠান্ডা হয়ে গেছে যেন মনে হয় মরা মানুষের হাত। ডাইনিং রুমে এসে লাইট জ্বালিয়ে আমি ওর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতে গেলাম জল খাবে কিনা। আর তখনই দেখলাম সেই ভয়ানক দৃশ্যটা। আমি ঠিক পাশে যে মূর্তিটা দাঁড়ানো, সেটা একজন বয়স্ক মহিলার। ফ্যাকাশে গায়ের রং। আসলে দেখে আবার মনে হলো বহুদিন কবরের ভেতরে বন্ধ অবস্থায় থাকলে এরকম রং হতে পারে কারো চামড়ার। চোখ দুটো প্রচণ্ড রকমের ঠেলে বেরিয়ে আছে। মরার মতো সাদাটে, চোখের মণি বলে কিছু দেখলাম না। যেটা আমি ম্যাক্সি ভেবেছিলাম সেটা আসলে ময়লা হয়ে যাওয়া ধূসর একটা সাদা কাপড়। পেটের কাজটা উন্মুক্ত, শাড়ি না মনে হলো কাফন। আর সবচেয়ে বিভৎস হয়ে গেল যে গলা হয়ে পেট পর্যন্ত একটা চামড়া কাটা দাগ। তার ভেতরে কালো হয়ে যাওয়া মাংস দগদগ করছে। আর পেটের কাছ থেকে মনে হলো সুতোর মতো হালকা কিছু ঝুলছে। আমার পুরো শরীরটা প্যারালাইজ হয়ে গিয়েছিল আতঙ্কে। নড়ার ক্ষমতা পর্যন্ত নেই, আর গলা দিয়ে সামান্য শব্দও বেরোচ্ছিল না। অভিশপ্ত মূর্তিটা এবার মুখটা হা করলো। এক সারি তীক্ষ্ণ ফলার মতো দাঁত, আর তার সাথে বেরিয়ে আসছে সেই পচা গন্ধটা। তারপর সে আমার গলার দিকে তার হাতটা বাড়িয়ে দিল। আমার অসহনীয় চিৎকার টয়লেট থেকে আমার স্ত্রী বেরিয়ে আসে। কিছুক্ষণ পরেই ছেলেরা এসে হাজির হয় ঘুম ভেঙে। দাঁতে দাঁত লেগে আমি গো গো করতে করতে ওদের সামনেই অজ্ঞান হয়ে যাই। অনেকক্ষণ পর ওদের সেবা শুশ্রূষায় আমার জ্ঞান ফেরে এবং আমি নাকি আমার স্ত্রীকে দেখে বিকট চিৎকার করে আবার অজ্ঞান হয়ে যাই। আমার স্ত্রী তখন পাশে ফ্ল্যাটের বাসিন্দাদের ডেকে আনে। বহু কষ্টে যখন আমার জ্ঞান ফেরে, তখন সবাই মিলে আমাকে চেপে ধরে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। এর মধ্যেই ভোর হয়ে দিনের আলো ফুটেছে। পুরো ব্যাপারটাই আমার কাছে ভীতিকর আর স্ত্রীর কাছে অত্যন্ত রহস্যময় হয়ে আছে এখনও। এবং আমি নাকি আমার স্ত্রীকে দেখে বিকট চিৎকার করে আবার অজ্ঞান হয়ে যাই। আমার স্ত্রী তখন পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের ডেকে আনে। বহু কষ্টে যখন আবার আমার জ্ঞান ফেরে, তখন সবাই মিলে আমাকে চেপে ধরে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। এরই মধ্যে ভোর হয়ে দিনের আলো ফুটেছে। পুরো ব্যাপারটাই আমার কাছে ভীতিকর আর আমার স্ত্রী অত্যন্ত রহস্যময় হয়ে আছে এখনও। সেই ঘটনার পরাই কখনো এরকম কিছু ঘটেনি, কিন্তু আমরা ওই বাড়িতে আর একদিনও থাকিনি। আমি কিসের পাল্লায় পড়তে যাচ্ছিলাম তা ছিল জানি না। আমি এলোই বা কোথা থেকে, আর কেনই বা আমাকে হত্যা করতে চাইছিল, এইসব প্রশ্ন আমাকে আতঙ্কিত করে রাখে সবসময়। এটাই ছিল ঘটনা। আজকের প্রথম যে ঘটনাটি ছিল বেশ অদ্ভুত ছিল, এবং যারা আজকে ফার্স্ট টাইম গল্পকথার ঘটনা শুনছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পকথার পাশে থাকো। এবং একটা রিকোয়েস্ট আমি সবসময় করতে চাই, যারা ঘটনা শুনছো প্লিজ লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ অনেকটাই কমে যায়। তাই আমি প্রত্যেকটা সময় আমি রিকোয়েস্ট করি তোমরা ঘটনা শোনার সাথে সাথে লাইক কমেন্ট করে গল্পকথার পাশে থাকো। আজকের যে দ্বিতীয় ঘটনাটি আছে সেটাও বেশ অদ্ভুত। আশা করব তোমাদের বেশ ভয় লাগবে। এবং বলে রাখি, গল্পকথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না।
আমরা ঘটনাগুলি শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নিয়ে আশা করব। গল্প কথার পরিবারের যত সদস্যরা আছো তারাও ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই নেবে। চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি 1996 সালে। আমার বড় দিদির বিয়ে হয়েছে মাসখানেক হলো। মায়ের অনুরোধে দিদিকে দেখতে গেলাম। ইচ্ছামতির চর ঘেঁষে চমৎকার পরিবেশে বাড়িটা। প্রথম দেখাতে বাড়িটা খুব ভালো লেগে গেল। কি চমৎকার নদীর ওপর দিয়ে বয়ে চলা ঠান্ডা হাওয়া, শরৎকালের কাশবন, চিকচিক করা বালু আর মাঝে মাঝে বয়ে চলা জেলেদের নৌকা। আমাদের বাড়ির আশেপাশে কোনো নদী নেই, তাই হয়তো বেশি ভালো লাগছিল। বয়স কম, সেটা হয়তো কারণ ছিল। ভালো লাগার একটা ঘর নিয়ে রাতে ঘুমাতে যাই। রাত কত হবে জানি না, হঠাৎ ঘুমটা ভেঙে যায়। এখনকার মতো সেই সময় হাতে হাতে মোবাইল ছিল না, তাই সময় জানতে দেওয়াল ঘড়ি ছিল একমাত্র ভরসা। দেখলাম রাত 2:30। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি উথাল পাথাল জ্যোৎস্নায় নদীর সৌন্দর্য যেন 1000 গুণ বেড়ে গেছে। জানালা ধরে দাঁড়িয়ে মন ভরছিল না, তাই ঠিক করলাম নদীর তীর থেকে একটু ঘুরে আসব। খুব বেশি সাহসী মানুষ আমি নই, তবে সেই সময় ভয়ের কোনো ব্যাপার আমার মনে মোটেও উদয় হয়নি। দরজাটা খুলে বের হয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম একদম জলের কাছাকাছি। পায়ের পাতানো ভেজা জলের ধার দিয়ে এগিয়ে গেলাম কিছুক্ষণ। ঘন্টা খানেক পর মনে হলো অনেক হয়েছে, এবার ফেরা যাক। দিদির শ্বশুরবাড়ি বরাবর নদীর তীর থেকে পায়ে হাঁটা একটা ট্রেন ধরেই 10 থেকে 12 পায়ে গিয়ে হঠাৎ মনে হলো পেছন থেকে মৃদু কোলাহলের শব্দ আসছে। পেছন ঘুরে বেশ অবাক হয়ে গেলাম। সাদা রঙের স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরা 4 থেকে 5 বছরের দুটো বাচ্চা প্রায় হাঁটু সমান জলে নেমে একজন অন্যজনের গায়ে জল ছেটাচ্ছে আর হি হি করে হাসছে। আওয়াজ শুনে মনে হচ্ছিল এদের মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে। মনে হচ্ছিল পাশের বাড়ির কারো বাচ্চা এত রাতে নদীতে এসেছে, যে কোনো সময় ডুবে যেতে পারে। তাই ভাবলাম এগিয়ে গিয়ে ওদের ধমক দিয়ে বাড়ি পাঠিয়ে দেই। কিছুটা এগিয়ে এমন সময় লক্ষ্য করলাম দুজন একসাথে আমার দিকে চোখ তুলে তাকালো। একটু ধাক্কা খেলাম, কারণ তাদের তাকানোর ভঙ্গি ছিল আমার উপস্থিতি তাদের বিরক্ত করছে। পাত্তা না দিয়ে আরও 4-5 পা এগিয়েছি। এমন সময় দেখলাম দুজনে একসাথে ভয়ঙ্করভাবে রাগে গজরাতে আরম্ভ করেছে। চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে চকচকে দাঁতের ফাঁক দিয়ে লালা ঝরছে। পাগল কুকুর যেমন কামড় দেওয়ার আগে যেমনভাবে লালা ঝরায়, ঠিক তেমনভাবে যেন বলতে চাইছে আর এক পা এগোলে পরিণাম মারাত্মক হবে। এক পা কি 1 ইঞ্চি নড়ার ক্ষমতা তখন হারিয়ে ফেলেছি। মূর্তির মতো দাঁড়িয়ে গেলাম। ভয়ে আতঙ্কে কখন যে গায়ত্রী মন্ত্র পড়া আরম্ভ করেছি সেটাও ভুলে গেছি। নিজের টের পাইনি। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল কোনো রকমে। সেখান থেকে পালিয়ে ঘরে ঢুকে পড়লাম। বাকি সময়টা আর ঘুম এলো না। জানালা দিয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। 2 দিন পরে চলে আসার আগে দিদিকে প্রশ্ন করলাম, চরে কি ভূত বা এরকম কিছু আছে নাকি? দিদি বলল, দিন 15 আগে পাশের বাড়ির 2 ভাই বোন একাকী স্নান করতে নেমে জলে ডুবে মারা গিয়েছিল। এরপর থেকেই চরে অনেক রাতের বেলায় অনেকেই ভয় পেয়েছে। সবচেয়ে মারাত্মক বিষয়, সপ্তাহখানেক আগে ভয় পেয়ে 3 জন মারাও গেছে। তুই হঠাৎ এই প্রশ্ন কেন করলি? কোনো সমস্যা হয়েছে রাতে? আমি বললাম, আরে না না, এমনি জিজ্ঞাসা করছিলাম। এরপরে অনেকবার গেছি সেই বাড়িতে, আর রাতে নদীর সৌন্দর্য জানালা দিয়ে উপভোগ করেছি, কিন্তু কাছে যাওয়ার সাহস পাইনি। এটাই ছিল ঘটনা। দ্বিতীয় ঘটনাটাও কিন্তু বেশ অদ্ভুত ছিল, এবং গ্রামে গঞ্জে এরকম কিন্তু ভৌতিক ঘটনা শুনতে পাওয়া যায়। যাদের সাথে ঘটে তারাই কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারে সব ঘটনার বিষয়ে। তোমাদের মধ্যে কি কারোর সাথে এরকম কোনো ভৌতিক ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কিন্তু গল্প কথায় লিখে পাঠিয়ে দাও। গল্প কথায় ঘটনা পাঠাতে হলে কী করতে হবে?
ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, গল্পকথা অফিসিয়াল স্টোরি @gmail.com। তোমরা সেখানে আমাকে ঘটনা পাঠাতে পারো, অথবা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারো, সেটাতেও তোমরা সহজে আমাকে লিখে পাঠিয়ে দাও। এবং যারা প্রত্যেকটা সময় গল্পকথার পাশে আছো তাদেরকে একটা রিকোয়েস্ট করব, ঘটনা শোনার সাথে সাথে লাইক আর কমেন্ট করতে ভুলো না। কারণ তোমরা যদি লাইক আর কমেন্ট না করো তাহলে ঘটনার রিচ এতটাই কমে যায় যে পরবর্তী সময় ঘটনার রিচ অনেকটাই ডাউন হয়ে যায়। তাই আমি সবসময় তোমাদের রিকোয়েস্ট করি, তোমরা ঘটনা শোনার সাথে সাথে লাইক আর কমেন্ট করতে ভুলো না। চলে যাব আজকে লাস্ট ঘটনায় যাওয়ার আগে বলতে চাই, কেমন লাগছে গল্পকথার ঘটনা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। চলে যাচ্ছি লাস্ট ঘটনায়। আমার পিসির জীবনে একটি অলৌকিক ঘটনা। এই ঘটনার সময় আমার পিসি গ্রামে থাকতেন। তিনি যখন ছোট ছিলেন ওই সময় গ্রাম অঞ্চলের দিকে মানুষের প্রধান পেশাই ছিল চাষবাদ। এখন যেমন ব্যবসার প্রচলন ব্যাপকভাবে ঘটেছে, তখন কিন্তু তেমনটা ছিল না। সে সময় রাতের বেলা প্রায়শই ক্ষেত থেকে ফসল চুরির ঘটনা শোনা যেত। এই কারণে গ্রামের লোকজন মিলে ঠিক করে যে তারা কাউকে পাহারাদার হিসাবে নিয়োগ করবে এবং মাস শেষে সবাই মিলে কিছু টাকা দিয়ে তার বেতন পরিশোধ করবে। যেমন কথা তেমন কাজ। যাকে নিয়োগ করা হলো পাহারাদার হিসাবে সেই শঙ্কর ছিল খুবই গরিব আর তার অর্থের প্রয়োজন ছিল খুব, যে কারণে রাতের বেলা পাহারা দেওয়ার কাজ করতে সে রাজি হয়। সে যখন পাহারায় আসতো তখন পুরো ক্ষেতটাকে একবার চষে ফেলত। কে ওখানে বলে বর্ষাটা মাটিতে মেরে চিৎকার দিত দেখার জন্য কোনো নড়নচড়ন দেখা যায় কিনা। প্রথম 1 মাস তেমন কোনো সমস্যা হলো না, কোনো ফসল চুরির খবরও পাওয়া গেল না। কিন্তু একদিন ভোরবেলা হঠাৎই একজন কৃষক ক্ষেতের পাশে একটা ডোবায় শঙ্করের লাশ দেখতে পায়। তার মাথা থেকে কাটা, বর্ষার ফলায় তার মাথাটা গেঁথে রয়েছে আর তার হাত পাগুলো পিচমোড়া হয়ে বাঁধা। ক্ষেতের বেশ কিছুটা অংশে রক্ত ভরা ছিল। লোকেরা ভাবে হয়তো কোনো চোরের দল এই কাজ করেছে। পুলিশ আসে কিন্তু প্রমাণের অভাবে তারাও কিছু করতে পারে না। এই ঘটনার পর চুরির ঘটনাটা তেমন পাওয়া যায়নি বলেই চলে। কিন্তু সেই জায়গায় নতুন একটা ঘটনার সূত্রপাত হয়। রাতে যারা হাটের থেকে বাড়ি ফিরে আসতো তারা নাকি দেখতে পেত যে প্রতি রাতে কে জানি বর্ষা আর লণ্ঠন হাতে ক্ষেতের চারপাশে হাতে সেই জিনিসটা নিয়ে ঘর ঘর আওয়াজ করে, এবং প্রতিদিন সকালে ক্ষেতের ওই নির্দিষ্ট জায়গায় যেখানে শঙ্করের লাশ আর রক্ত পাওয়া গিয়েছিল সেখানে তাজা রক্ত পড়ে থাকতে দেখা যায়। প্রতিদিনই এই ঘটনা ঘটতে থাকে বলে গ্রামের কিছু লোক মিলে ঠিক করে এইবার তারা রাতের বেলায় ক্ষেতের মাঝে লুকিয়ে দেখবে আসল ঘটনাটা কি। এক রাতে তারা তাই করে। রাত ঠিক 3টের দিকে ঘটে সেই আশ্চর্যজনক ঘটনা। দূর থেকে তারা দেখতে পায় বর্ষা ও লণ্ঠন হাতে কে জানি এদিকে হেঁটে আসছে, আর দূর থেকে ঘর ঘর আওয়াজটা পাওয়া যাচ্ছে। কিছুটা কাছে আসতেই তাকে দেখে তারা ভয়ে শিউরে ওঠে। এ তো সেই পাহারাদার শঙ্কর যে মারা গেছে। ঘাড়ে মাথা নেই, হাতে রাখা বর্ষার ফলায় মাথায় তার মাথাটা গাঁথা, আর সেখান থেকেই সেই ঘর ঘর আওয়াজটা আসছে। তারা যেখানে লুকিয়েছিল সেখান থেকেই শঙ্করের মাথাহীন মৃতদেহটা দাঁড়িয়ে পড়ে আর তাদের দিকে একবার ফিরে তাকায়, যেন তাদেরকে দেখছে, এবং আরও একবার ঘর ঘর আওয়াজ করে পুরো ক্ষেতের চারপাশটা ঘুরে দেখতে থাকে। এই ঘটনা দেখে তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলে। এই ঘটনা অনেক দিন ধরে চলে। এখনও মাঝে মাঝে নাকি সেই গ্রামে রাতের দিকে দূর থেকে বর্ষা ও লণ্ঠন হাতে কাউকে ক্ষেতের পাশে হাঁটতে দেখা যায়। এটা জাস্ট একটা গল্প, কিন্তু এমনভাবে লেখা যাতে সত্যি মনে হয় এটা অনেকেই ভাবতে পারে। এটা কিন্তু তা নয়, এটা আসলে একটি সত্যি ঘটনা। যেখানে ঘটে তারাই কিন্তু বোঝে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু ঘটনাটা পড়ে শুনিও। ঘটনাটা কিন্তু বেশ অদ্ভুত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। এবং এরকমই একটি ঘটনা আজকে আছে, যেটা আমি ভেবেছিলাম আজকে একটা এক্সট্রা ঘটনা তোমাদেরকে দেব। আমার পিসে মশাইয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা। আমি তোমাদেরকে মাঝে মাঝেই বলি যে যখন এপিসোড ছোট হয়ে যায় তখন আমি চেষ্টা করি যে আমার জীবনে যে ছোট ছোট অভিজ্ঞতার ঘটনাগুলি আমার শোনা বা আমার জানা বা আমার দেখা, সেই ঘটনাগুলি আমি তোমাদেরকে মাঝে মাঝেই বলবো বা শোনাবো। ঠিক
আমার পিসমস্যার জীবনে একটা ঘটনা আছে, যেই পিসমস্যায় আজ প্রায় 6 মাস হলো এই পৃথিবী ছেড়ে চলে গেছে। তার জীবনে একটা ঘটনা ঘটেছিল। পিসমশাই বলেছিল প্রায় যখন আমাদের বয়স 12 কি 13 বা তারও ছোট হব। ঘটনাটা এখনো মনে হয়ে রয়ে গেছে, কারণ কিছু কিছু ঘটনা আছে যেগুলো সবসময় মনের খাতায় জমা থেকে যায়। যে ঘটনাগুলো শুনলে তাদের কথাগুলো মনে পড়ে যায়। ঘটনাটা যেভাবে পিসমশাই বলেছিল আমি ঠিক সেভাবেই বলছি। তখন সময়টা মানে আমরা যেখানে থাকি নবদ্বীপে, এই নবদ্বীপ তখন একবারেই অন্যরকম ছিল, গাছগাছালি সব জায়গায়। তো আমার পিসমশাইয়ের বাড়ির পেছনে পিসমশাইয়ের একটা বন্ধুর বাড়ি ছিল। সেই বন্ধু গরু পুষত। তো তাদের বাড়িতে 4-5টা গরু ছিল। গরুগুলো প্রত্যেকদিন রাতের বেলা বাড়ি ফিরে আসতো, মানে 6টা 7টা এরকম টাইমে ফিরে আসতো। একদিন গরু ফিরে আসে, কিন্তু গরুর সাথে একটা বাছুর ছিল, ছোট্ট বাছুর। সেই বাছুরটা আর ফিরে আসে না। তো আমার পিসমশাইয়ের সেই বন্ধু আমার পিসমশাইকে বলে যে চল, বাছুরটা পাওয়া যাচ্ছে না, খুঁজে আসি। আমি সালটা বলে দিচ্ছি, এই সালটা তখন মিনিমাম 1980, হ্যাঁ এরকম কথার কথা, 1980 হবে, 1980 বা 80-র আগে এরকমটা হবে, হয়তো 75। তো আমার পিসমশাই আর পিসমশাই সে বন্ধু সে বাছুরটাকে খুঁজতে চায়, এবং খুঁজতে খুঁজতে তারা জঙ্গলের ভেতর দিয়ে যায়। তখন হঠাৎই আমার পিসমশাই দেখে যে একটা বাচ্চা ছেলে, প্রায় 1 বছর কি 2 বছর বয়সে একটি বাচ্চা, গায়ে কোনো কিচ্ছু নেই, পুরো উলঙ্গ, আমার পিসমশাইয়ের দিকে একভাবে তাকিয়ে আছে। আমার পিসমশাই প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং একা একা হাঁটতে থাকে। আর সেই বাচ্চাটাও পিসমশাইয়ের পেছন পেছন পিসমশাইয়ের সাথে আসতে থাকে। পিসমশাই তার বন্ধুকে হারিয়ে ফেলে। তার বন্ধু কোথায় যায় সে খুঁজে পায় না। পিসমশাই এতটাই ভয় পেয়ে যায় বলার মতো না। তখন রাস্তাঘাটে এত আলো ছিল না, মানুষজনকে বিপদে পড়লে সহজে পাওয়া যেত না, তাকে ডাকতে যেত, তখন মোবাইলের কোনো ব্যবস্থাই ছিল না। তো পিসমশাই প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং দৌড়ে বাড়ির দিকে যায়, এবং যখন বাড়িতে ঢুকে যায় তখন দেখে যে সেই বাচ্চাটা বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু বাড়ির ভেতরে ঢুকছে না। যেহেতু বাড়ির একদম গেটে তুলসী মন্দির ছিল, বড় তুলসী গাছ ছিল। সত্যি কথা বলতে যে এখনকার সময় এই তুলসী মন্দির ব্যাপারটা, তুলসী গাছটা যে আগেকার দিনে যেরকম বাড়ির উঠোনে ছিল প্রতিদিন প্রদীপ দেওয়া, সেগুলো এখন আর শহর অঞ্চলে দেখা যায় না বললেই চলে। সেগুলো অ্যাকচুয়ালি গ্রাম অঞ্চলে দেখা যায়। তো তখন আমাদের নবদ্বীপটা পুরো গ্রামই ছিল। তো সে বাচ্চাটা বাড়ির ভেতরে ঢোকে না, হাত দুটো বাড়িয়ে দেয় পিসমশাইকে। কোনো বাচ্চা যখন কোলে উঠতে চায় সেরকম হাত যেরকম বাড়ায়, ঠিক তেমনটা হাতটা বাড়িয়ে দেয়। পিসমশাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। পিসমশাই কী করবে বুঝতে পারে না। পিসমশাই সঙ্গে সঙ্গে ঘরে চলে যায় এবং কিছুক্ষণ পর লক্ষ্য করে বাচ্চাটা সেখানে আর নেই। তো এইটা নাকি তখনকার সময় নাকি এরকম বাচ্চা ভূত নাকি দেখা যেত, কোনো বাচ্চা মরে গেলে তাকে কবর দেওয়া হলে। এটা গ্রাম অঞ্চলের দিকে দেখা যায়, এখন তো এইসব আর দেখা যায় না, যেমন কানা ভূত, বোবা ভূত, তো এরকম অনেক কিছু ছিল। তো এটাই ছিল ঘটনা। যদি তোমাদেরও ভালো লাগে তা অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, এবং আমি আমার জীবনে এরকম ছোটো ছোটো ঘটনাগুলো আমি চাই মাঝে মাঝে তোমাদেরকে শোনাতে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট এবং লাইক করে জানাতে ভুলো না। এবং বলে রাখি, তোমরাও যদি গল্প কথায় ঘটনা পাঠাতে চাও কী করতে হবে, ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে ডিরেক্টলি ঘটনা লিখে পাঠাতে পারো, অথবা তোমরা আমাকে ইমেলের মাধ্যমেও ঘটনা লিখে পাঠাতে পারো। ইমেল আইডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং বলে রাখি, গল্প কথা কিন্তু কোনো রকম কুসংস্কারকে প্রমোট করে না। আমাদের ঘটনাগুলো যেভাবে পাঠানো হয় আমরা ঘটনাগুলো কিন্তু ঠিক সেভাবেই পড়ি। আশা করব গল্প কথা পরিবারের সদস্যরা ঘটনাগুলিকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবেই গ্রহণ করবে। অনেক ধন্যবাদ আজকের 4টি ঘটনা শোনার জন্য। দেখা হচ্ছে সামনের দিন ঠিক রাত 10টায়।